বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা পড়ছিলাম গোলাম আহমদ মর্তুজা সাহেবের চেপে রাখা ইতিহাস। আজকে ২৮তম পর্ব। তারা আদালতে বা পঞ্চায়েত গঠন করেন এবং সমস্ত অঞ্চলের বিচার বিপ্লবীরাই করতে থাকেন। মুসলমানদের জাকাত, ওসর ইত্যাদি দাতব্য অর্থ সংগ্রহ করা, সংগঠনের চাঁদা ফসল থেকে তোলা, ঠিক মতো তা আদায় করা, সেনাবাহিনীকে শক্তিশালী করা, মাদ্রাসা মক্তব তৈরি করা, মসজিদ তৈরি করা প্রভৃতি কাজ ত্বরান্বিত গতিতে চলতে লাগলো। এদিকে বিপ্লবীদের সুবিচার তখন ইংরেজ বিরোধিতা নামান্তর। তারা বললেন, পৃথিবীতে জমি জায়গা যা আছে সব ঈশ্বরের, সেখানে জমিদার বা সরকারের কর নেয়া জুলুম বা অত্যাচার। মানুষ সব সমান, আমাদের কারো উপর তাদের কর্তৃত্ব করবার অধিকার নেই। এ সুবাদে অমুসলমানরাও অনেকে তাদের কাছে কেস করতেন। বিচারও সূক্ষ্মভাবে হতো। বিচারের রায় না মানলে তা মানিয়ে নেয়ার ক্ষমতা আলাউদ্দিনের সৈন্য বিভাগের ছিল। শেষে অবস্থা অনুকূলে দেখে তিনি তার এলাকায় ঘোষণা করলেন, সমস্ত বিচার আমাদের স্বদেশী আদালতে হবে। যদি কেউ ইংরেজের আদালতে বিচারপ্রার্থী হয় তাহলে তাকে শাস্তি নিতে হবে। এতে ইংরেজ ব্যবসায়ী বা নীলকরদের সাহেবরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল, আর জমিদার শ্রেণীও খুব অসন্তুষ্ট হলো। কিছু মুসলমানের সহযোগিতায় তারা বলতে লাগলেন, গরিব ছোট লোকদের এত মাথায় তোলা অবিচার মাত্র। অবশেষে ইংরেজদের স্তম্ভ জমিদার শ্রেণী হিন্দু ও মুসলমান উভয় শ্রেণীর বিপ্লবীদের উপর আক্রমণ শুরু করে এবং তা বহুদিন পর্যন্ত চলতে থাকে। ইংরেজের ইঙ্গিতে ফরিদপুরের শিকাদার ও ঘোষ পরিবারের দুজন বড় জমিদারও মুসলমান প্রজাদের জন্য ঘোষণা করলেন, মুসলমানরা গরু কুরবানি করতে পারবে না, কালী ও দুর্গাপূজায় কর দিতে বাধ্য থাকবে, দাড়ির উপর কর বসানো হয়, আর নিষেধ করা হয় কোনো মুসলমান বিপ্লবী দলের সাথে সংযোগ না রাখতে। প্রথমে কিছু মুসলমান প্রজা অবহেলা করলে জমিদাররা তাদের কঠোর শাস্তি দেন। আলাউদ্দিন সাহেব 1841 খ্রিস্টাব্দে কানাইপুরের শিকদার ও ফরিদপুরের জয় নারায়ণ জমিদার দ্বয়ের বিরুদ্ধে সৈন্যসহ আক্রমণ করে উভয়কে পরাজিত করে। খুব মনে রাখার মতো দরকার যে এ লড়াই হিন্দু মুসলমানের নয়, বরং কৃষক জমিদারের লড়াই, অথবা ইংরেজ শাসকদের শোষণের বিরুদ্ধে মুসলমান বিপ্লবীদের সংগ্রাম। এরপরে কানাইপুরের জমিদার জয় নারায়ণ বাবু 1842 খ্রিস্টাব্দে প্রবলভাবে বিপ্লবীদের বাধা দেন, ফলে যুদ্ধ তুমুল রূপ নেয়। শেষে বিপ্লবীরা জমিদারের ভাই মদন বাবুকে ধরে নিয়ে চলে যায়। অনেকে বলেন তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয় এবং পদ্মা নদীতে নিক্ষেপ করা হয়। এ হামলায় 800 জন মুসলমান বিপ্লবী যুক্ত ছিলেন। জমিদাররা ইংরেজদের আদালতে মামলা করলে বিচারে 22 জনের 7 বছর করে জেল হয়। আলাউদ্দিনের অবশ্য কোনো শাস্তি হয়নি, তিনি মুক্তি পান। অনেকের মতে এটাও ঠিক যে তার শাস্তি হলে হিতে বিপরীত হতো, কেননা পুলিশি রিপোর্ট অনুযায়ী এ সময় আলাউদ্দিনের হাতে 80,000 লোক প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল। 1841 ও 42 এর ঘটনার পর মুসলমানদের বিরুদ্ধে জমিদারগণ লড়াই করতে সাহসী হননি। তবে ইংরেজদের সাথে যোগাযোগ করে সমস্ত সংবাদ সরবরাহ করা এবং পত্র পত্রিকার মাধ্যমে জমিদারদের সাথে সুনীত মানুষের বা কৃষকদের লড়াইটিকে হিন্দু মুসলমানদের সাম্প্রদায়িক লড়াই বলে প্রমাণ করার খুব চেষ্টা করা হয়েছিল। অমলেন্দু দে তার উল্লেখিত পুস্তকের 74 পৃষ্ঠায় লিখেছেন, জমিদারগণ অনেকাংশে সাফল্যমণ্ডিত হয়েছিলেন। লড়াইটিকে হিন্দু মুসলমানদের লড়াই বলে সাধারণ মানুষকে বোঝান সম্ভব হয়েছিল। এ সময় ডানলপ সাহেব ছিলেন কাশিমপুরের নীলকুঠির প্রভাবশালী সাহেব। এ ইংরেজদের বিশ্বস্ত পার্শ্বচর ছিলেন কালী প্রসাদ কাঞ্জিলাল নামের এক গুমস্তা। ডানলপ সাহেব এবং এ ব্রাহ্মণ গুমস্তা 800 সশস্ত্র লোক নিয়ে বাহাদুরপুরে দুদু মিয়ার বাড়ি আক্রমণ করেন। বাড়ির 4 জন প্রহরীকে হত্যা ও বহু ব্যক্তিকে আহত করে সে বাজারের 1.5 লক্ষ টাকার অর্থ ও সম্পদ নিয়ে ফিরে যান। 1846 সনের 5 ডিসেম্বর আলাউদ্দিন প্রতিশোধ নিতে ডানলপ সাহেবের কুঠি আক্রমণ করেন। পরে সে গুমাস্তাকে বাখরগঞ্জ এলাকায় অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করা হয় এবং তাদের 26,000 টাকার ক্ষতি করে দেওয়া হয়। অধ্যাপক অমলেন্দুদের বাসায় তাদের তুলনায় ডানলপের ক্ষতির পরিমাণ অল্পই ছিল। সে সময়কার ম্যাজিস্ট্রেট ছিলেন ডানলপের বন্ধু। সে সুবাদে অনায়াসে ডানলপ কোর্টে কেস করলেন। আলাউদ্দিন এবং 63 জন মুসলমান বিপ্লবীকে বন্দী করে বিচার চলতে থাকে। বিচারে সকলের শাস্তির রায় হয়। সে রায়ের বিরুদ্ধে কলকাতার সর্বোচ্চ আদালতে আপিল করা হয়।
চতুর ইংরেজ অবস্থা বুঝে সকলকে মুক্তি দেয়। 1847 সনে মুক্তি পেয়ে আলাউদ্দিন সারা ভারতে প্রত্যেক কেন্দ্রে সংবাদ পাঠান যে চারদিক থেকে একসাথে ইংরেজ ধ্বংস অভিযান চালাতে পারলে ইংরেজকে তাড়িয়ে দেশ স্বাধীন করা সম্ভব হবে। ষড়যন্ত্র চলতে লাগলো। শেষে খুবই গোপনে এই সিদ্ধান্তে আসা গেল যে সারা ভারতের আন্দোলন ও বিপ্লবকে ইংরেজ তার সৈন্যবাহিনী দিয়েই দমন করছে। সুতরাং সৈন্যদের কোনো প্রকারে খেপিয়ে তুলতে পারলেই উদ্দেশ্য সফল হতে পারে। 1857 সনে স্বাধীনতা যুদ্ধ ভয়াবহ রূপ নেওয়ার পূর্বেই সরকার টের পায় যে নেতা আলাউদ্দিনকে জেলে দেয়া ছাড়া পেরে ওঠা সম্ভব হবে না। তাই তাকে বন্দি করে জেলে খুব অত্যাচার ও দুর্ব্যবহার করা হয়। শরীর দুর্বল ও অসুস্থ থাকলেও মন আর মস্তিষ্ক কিন্তু দুর্বল হয়নি একটুও। তাকে ছাড়া হয়েছিল 1860 সনে। শুধু ভয় করেই এবং নিজেদের নিরাপত্তার জন্যই যে ইংরেজ সরকার তাকে বন্দি করেছিল তাতে সন্দেহ নেই। অনেকে মনে করেন এইরকম এক বিরাট ব্যক্তিত্ব সম্পন্ন স্বাধীনচেতার নেতা যদি স্বাধীনভাবে ছাড়া থাকতেন তাহলে বিপ্লবের রূপরেখার প্রভূত পরিবর্তন হতো। আর সেই জন্যই ইংরেজ তাকে বন্দি করে প্রায় 5 বছর আটকে রাখে। 2 বছর তিনি জেলের বাইরে বেঁচে থাকলেও জেলের অত্যাচারে জেল টানতে হয়েছিল শেষ জীবন পর্যন্ত। 1862 সনে 24শে অক্টোবর স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী মাওলানা আলাউদ্দিন বাংলারই মাটিতে চিরনিদ্রিত হন। আজকের নিষ্ঠুর ইতিহাস যেন ভুলে গেছে সে বিপ্লবীর কথা। আলাউদ্দিনের পুত্রদ্বয় আলাউদ্দিন সাহেবের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র গিয়াসউদ্দিন হায়দার সামরিক নেতা হিসেবে বাহিনী নেতৃত্ব দেন। তাছাড়া তার আর এক ভাই আব্দুল গফুরও পুরোপুরিভাবে বিপ্লব ও আন্দোলনের সাথে জড়িয়েছিলেন। এই ইতিহাস বিখ্যাত আব্দুল গফুর নামটাকে ইংরেজ ও তাদের অনুসারীরা তার অখ্যাত নাম নোয়া মিয়া বলে উল্লেখ করেছেন। নবীনচন্দ্র সেন তার আত্মজীবনী আমার জীবনী গ্রন্থের 3য় ভাগে বিপ্লবী গফুর সাহেবের জন্য অত্যন্ত বিদ্রূপ ও ব্যঙ্গ করে যা লিখেছেন তাতে ভারতবাসীর ঘৃণায় মাথা নিচু হয়ে যাবার কথা। এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে, তা হলো তারা বংশানুক্রমিকভাবে ইংরেজদের সাথে লড়তে গিয়ে পার্থিব ধ্বংসকে বরণ করে নিয়েছিলেন। এর দ্বারা তাদের দেশপ্রীতি ও তেজোদ্দীপ্ত বিপ্লবী মনোভাবের পরিচয় পাওয়া যায়। কিন্তু প্রশ্ন জাগে সে আব্দুল গফুর, গিয়াসউদ্দিন প্রভৃতি নিঃস্বার্থ বিপ্লবীদের আজকের ইতিহাস কতটুকু ধরে রেখেছে। আজ যদি কোনো ইতিহাসের ছাত্র শিক্ষককে এ সম্পর্কে জিজ্ঞেস করা হয় তাহলে এক কথায় তারা বলে দিবে এসবের নাম আমরা কখনো শুনিনি, অথচ ইতিহাস এমন মণিমুক্তার মতো মূল্যবান অধ্যায়গুলো উপেক্ষিত। পলাশী যুদ্ধোত্তর বিদ্রোহের দ্বারা 1757 পলাশীর যুদ্ধ বা মুসলমান শাসনের পতন হয় এবং 1857 অর্থাৎ 100 বছর পর হয় মহাসংগ্রাম। সৈন্যদের বিরোধিতাকে কেন্দ্র করে সে বিদ্রোহ বলে তা সিপাহী বিদ্রোহ বলা হয়েছে। এই 100 বছরের মাঝে ছোট বড় বহু আন্দোলন, আক্রমণ, যুদ্ধ, বিদ্রোহ ও অভ্যুত্থানের মধ্যে দিয়ে বিদ্রোহের দ্বারা কিন্তু অব্যাহত থেকেছে। এর কিছু নমুনা দেখান যাচ্ছে। 1758-তে শাহ আলম বিহার আক্রমণ করেন। 1760 সনে ইংরেজদের বিরুদ্ধে পূর্ণিয়ায় বিদ্রোহ করেন খাদিম হোসেন। 1761-তে উদু আনালয় ও 1764-তে বক্সারে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন মীর কাসিম। দরিদ্র অশিক্ষিত শ্রমিকদের চোয়ার বলা হতো তাদের দ্বারা 1770 খ্রিস্টাব্দে এক বিরাট বিদ্রোহ হয়। ডাক্তার এন ভট্টাচার্য ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পুস্তকে লিখেছেন 1770 খ্রিস্টাব্দে চুয়াডেরা ব্রিটিশ এলাকাসমূহে রীতিমতো সন্ত্রাসের সৃষ্টি হয়েছিল। 1772 খ্রিস্টাব্দের একটি শোষিত শ্রেণীর সংগ্রামকে ডাকাত দলের হানা বা লুণ্ঠন বলা হয়েছে। যে ডাকাত বাহিনী হামলা করেছিল সরকারি রেকর্ডের সংখ্যা 50,000 বলে উল্লিখিত আছে। এ বছরে নিঃস্ব, ভিক্ষুক ও ক্ষুধার্তের দল একটা বিদ্রোহ করে। তারাই ইংরেজ ক্যাপ্টেন টমাসকে নিহত করতে সক্ষম হয়। 1773 খ্রিস্টাব্দে ফকির ও সন্ন্যাসীদের দ্বারা ইংরেজরা আক্রান্ত হয় এবং তাতে ইংরেজ নেতা মেজর রেনেল গুরুতর আহত হয়ে অকেজো হয়ে যান। 1778 ও 79-তে হায়দার আলীর নেতৃত্বে অভ্যুত্থানের প্রচেষ্টা চালানো হয়। ইংরেজদের প্রতিনিধি দেবী সিংহের অত্যাচারের প্রতিক্রিয়ায় 1783-তে 3000 লোকের আক্রমণের ঘটনা ঘটে। 1787-তে সিলেটে প্রচণ্ড বিদ্রোহ দেখা দেয়। 1788-তে বিদ্রোহীরা প্রায় 300 ইংরেজ ও কর্মীদের হত্যা এবং থানা দখল করেন।
1792 খ্রিস্টাব্দে টিপু সুলতানের সন্ধির পর থেকে ছোট বড় অনেকগুলো বিদ্রোহ হয়। 1795 সনে আসামে বিদ্রোহ হয়। 1799 খ্রিস্টাব্দে ইংরেজদের বিরুদ্ধে প্রচণ্ড বিপ্লবের জন্য একটি জোট তৈরি হয়। এর নেতাদের নাম টিপু সুলতান, জামান শাহ, সিন্ধিয়া, আসাদুদ্দৌলা ও রোহিলা সর্দার গোলাম মোহাম্মদ। এ বছরেই বীর টিপু ইংরেজদের সাথে যুদ্ধ করে শহীদ হন। বেনারসের ইংরেজ রেসিডেন্ট মিস্টার চেরিকে হত্যা করা হয় এ সনেই। এ একই বছরে ওয়াজিব আলীর নেতৃত্বে বেনারস, গাজীপুর ও আজমগড়ে বিদ্রোহ হয়। ডক্টর এন ভট্টাচার্য লিখেছেন, শেষ পর্যন্ত অবশ্য ওয়াজির ব্যর্থ হন, কিন্তু তাকে ঘিরে যে ঘটনাচক্র তা নিঃসন্দেহে ইংরেজ বিরোধী সর্বভারতীয় চক্রান্তের তীব্রতা ও ব্যক্তির পরিচায়ক। 1800 খ্রিস্টাব্দে বিজনৌরে বিদ্রোহ হয়। 1801 সনে গঞ্জাম জেলায় বিদ্রোহ ঘটে। 1802 খ্রিস্টাব্দে মালবারের বিপ্লবীরা ওয়েনাদ জেলার পানামারাম দুর্গ দখল করতে সক্ষম হন। 1803 থেকে 1805 পর্যন্ত কর্ণাটকে বিদ্রোহ হয়। 1804 এ বঙ্গদেশে শরীয়তুল্লাহর নেতৃত্বে যে প্রচণ্ড বিপ্লব পরিচালিত হয় এর বিস্তারিত উল্লেখ করা হয়েছে। 1805 এ বুন্দেলখণ্ডে বিদ্রোহ হয়। এভাবে কম বেশি কোথাও না কোথাও ইংরেজদের বিরুদ্ধে মানুষ মাথা তোলবার চেষ্টা করেছে, কিন্তু উপযুক্ত ক্ষমতা ও প্রয়োজনীয় সহযোগিতার অভাবে সেগুলো ব্যর্থ হয়েছে। 1806 এ বুলেরে ও 1808 সনে ত্রিবাঙ্কুরে ছোট বড় বিদ্রোহের সৃষ্টি হয়। 1810 খ্রিস্টাব্দে সুরাটের আব্দুর রহমান ব্রিটিশ প্রধানকে মুসলমান হতে বলেন এবং তার কাছ থেকে করের দাবি জানান। এত স্পর্ধা নিয়ে যে বিদ্রোহ সৃষ্টি হয় তা অবশ্য শেষ পর্যন্ত ব্যর্থ হয়। 1803-তে শাহানপুর জেলায় বিদ্রোহ হয়। 1814-তে মুরসন ও হারাসে বিদ্রোহ দেখা দেয়। 1815 সনে গুজরাটের কাথিয়াবাড় অঞ্চলে বিদ্রোহের কথা জানা যায়। 1816-তে বেরেলিতে প্রচণ্ড বিদ্রোহ হয়। কর বৃদ্ধির প্রতিবাদে এর সৃষ্টি হয়েছিল। নামজাদা অনেক ইংরেজ অফিসার তাতে নিহত হন, আর বিপ্লবীদেরও 350 জন শহীদ হন। এ বিপ্লবের নেতা ছিলেন মুফতি মোহাম্মদ আয়াজ। 1817-তে উড়িষ্যা ও 1819-এ কান্দেশে বিদ্রোহ হয়। 1820 ও 21-এ বেরেলির সৈয়দ আহমদের নেতৃত্বে বিরাট আন্দোলন শুরু হয়। প্রথমে ধর্মভিত্তিক ও পরে তা ধর্মকেন্দ্রিক রাজনীতিতে রূপান্তরিত হয়। 1831 খ্রিস্টাব্দে বালাকোটের যুদ্ধে বহু সঙ্গী সহ তার শহীদ হওয়ার কথা পূর্বেই জানা হয়েছে। 1820 থেকে 31 খ্রিস্টাব্দ পর্যন্ত সৈয়দ আহমদের নেতৃত্বে এ সর্বভারতীয় সংগ্রাম কোথাও প্রত্যক্ষ আর কোথাও পরোক্ষভাবে চলতে থাকে। 1832-এ মানভূমে, 35-এ গঞ্জামে, 36-এ সবন্তবদিতে ও 1838-এ আলাউদ্দিনের নেতৃত্বে সারা বঙ্গে বিদ্রোহের দাবানল জ্বলে উঠেছিল। 1838 সনে সোলারপুরেও সৈন্য বিদ্রোহ ঘটেছিল। 1839-এ পুনা, 1840-এ বাদামি, 1842-এ বুন্দেলখণ্ড, সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ ও মালিগাঁও বিদ্রোহ হয়। 1843 ও 44-এ যথাক্রমে জব্বলপুর ও কোলাপুরের বিদ্রোহ উল্লেখযোগ্য। 1846 সনে প্রথম ও 1848-এ হয় দ্বিতীয় শিখ যুদ্ধ। অবশ্য দুটিতেই ইংরেজদের জয় হয়। 1849-এ নাগাল্যান্ডে, 50-এ পাবে এবং 52-তে খানদেশ ও চুবদা অঞ্চল বিদ্রোহ রূপ নেয়। 1855 থেকে 56-তে রাজমহল ও বাগলপুরে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। আর 1857-তে হয় মহাবিদ্রোহ, মহা অভ্যুত্থান বা স্বাধীনতা আন্দোলন, যাকে বলা হয়েছে সিপাহী বিদ্রোহ। প্রধানত মুসলমান পরিচালিত আন্দোলন ও সংগ্রামগুলো ছিল ইংরেজ সরকার ও তাদের দালাল, অত্যাচারী কর্মচারী ও জমিদারদের বিরুদ্ধে, কিন্তু ইংরেজের স্থাবক ও পদলেহীরা সেগুলোকে শুধুমাত্র ধর্মীয় আন্দোলন বলে চালাতে চেয়েছে। আরও বলতে চেয়েছে যে মুসলমানদের আক্রমণগুলো ছিল হিন্দুদের বিরুদ্ধে, অর্থাৎ সেগুলো ছিল সাম্প্রদায়িক লড়াই। তাই ডক্টর নরেন্দ্রনাথ ভট্টাচার্য লিখেছেন, 1831-এ কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলসমূহেও তারা সমান নিরপেক্ষতার সাথে হিন্দু মুসলমান ভূমি অধিবাসীদের উপর হামলা চালিয়েছিল। অধ্যাপক অমলেন্দু দে লিখেছেন, জমিদারদের স্বার্থ রক্ষাকারী নয়, অথবা জমিদারদের বাসস্থানের সংলগ্ন এলাকায় নয়, এমন হিন্দু অধ্যুষিত অঞ্চলের অধিবাসীরা কেবলমাত্র হিন্দু হওয়ার জন্য আক্রান্ত হয়েছেন, এমন কোনো তথ্য সরকারি বা বেসরকারি সূত্র থেকে পাওয়া কষ্টকর। মনে রাখা প্রয়োজন, মুসলিম বিপ্লবীরাই সর্বপ্রথম বিস্তীর্ণ অঞ্চলে সংঘবদ্ধভাবে ভারতবর্ষ থেকে ইংরেজ বিতাড়নের জন্য সুদীর্ঘকাল ব্যাপী
এক সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়। আর এই বিপ্লবকে মুসলিম কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত করবার অভিপ্রায়ে মুসলমানদের দ্বারা পরিচালিত ভারতবর্ষে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করা হয়। বিপ্লবী খলিফাদের প্রচারের ফলে সুদূর ত্রিপুরা, সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জেলা, পাটনা, বেনারস, কানপুর, দিল্লি, থানেশ্বর, আম্বালা, অমৃতসর, জিলম, রাওয়ালপিন্ডি, কটক, পেশোয়ার ইত্যাদি স্থানে এ দলের কার্যালয় স্থাপিত হয়। তাছাড়া মুম্বাই, মধ্যপ্রদেশ ও হায়দ্রাবাদেও বিপ্লবী মতবাদে আকৃষ্ট হয়ে অনেকে যোগদান করে। এ মহাবিপ্লব এমনই মারাত্মক ছিল যে এর জন্য হরিশ্চন্দ্রের হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতেও লেখায় মহাবিপ্লব ব্রিটিশ শক্তির কাছে বড় চ্যালেঞ্জ স্বরূপ দেখা দিয়েছিল। বিদ্রোহকে দমনের জন্য ভারতস্থ ব্রিটিশ শক্তি পর্যাপ্ত ছিল না। খোদ ইংল্যান্ড থেকে প্রভূত রসদের যোগান এসেছিল, সৈন্য এসেছিল পারস্য থেকে, সিঙ্গাপুর থেকে। 1857 এর মহাবিদ্রোহ পূর্ণতা পেতে পারেনি জমিদার আর রাজা মহারাজাদের বেইমানির কারণে। যাদের উপর নির্ভর করে ইংরেজরা সে যাত্রায় পার হয়ে গিয়েছিল তারা ছিল ইংরেজ শাসনের দ্বারা সৃষ্টি কিছু অনুগত রাজা, মহারাজা ও জমিদার। উদাহরণস্বরূপ বর্ধমানের মহারাজা মহাবিদ্রোহের সময় ইংরেজদের প্রভূত সাহায্য করেছিলেন। সিপাহী বিদ্রোহ নয়, জনগণের মহাবিপ্লব। 1857 সনের বিদ্রোহ শুধু সিপাহীদের নয়, ভারতীয় সৈন্যরা বিদ্রোহ করেছিলেন সত্যি কথা, তবে সৈন্যদের বিদ্রোহ এর আগেও পরে বহুবার হয়েছে। বস্তুত পক্ষে এ 1857 এর আন্দোলনে শুধুমাত্র সিপাহীরা নন, লাখ লাখ সাধারণ মানুষও প্রত্যক্ষভাবে অস্ত্র ধরে লড়াই করেছেন। কোটি কোটি মানুষ তাদের সমর্থন করেছেন এবং পর্যাপ্ত পরিমাণে অর্থ, খাদ্য ও অস্ত্র জুগিয়েছেন সাধ্যানুসারে এবং অনেক ক্ষেত্রে সাধ্যাতীতভাবে। 57 বিপ্লবকে সিপাহী বিদ্রোহ বলার প্রতিবাদে কার্ল মার্কস বলেন, ব্রিটিশ শাসক শ্রেণীরা অভ্যুত্থানকে কেবল সশস্ত্র সিপাহী বিদ্রোহ রূপে দেখতে চায়। এর সাথে যে ভারতীয় জনগণের ব্যাপক অংশ জড়িত তা লুকাতে চায় তারা। বিদ্রোহের ইতিহাস যারা প্রথমে লিপিবদ্ধ করেছিলেন তাদের সকলেই ছিলেন ইংরেজ। বেশিরভাগ লেখক আবার ইংরেজরা পুরুষ। ইংরেজ ঐতিহাসিকরা একে বলেছেন সিপাহী বিদ্রোহ, আর ভারতীয়রা একে বলতে চান ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম। মুর্শিদাবাদ জেলা তখন ছিল উন্নতর জেলা এবং সেখানে ছিল মুসলমানদের সংখ্যাধিক্য। সেখান থেকে ভারতের মুসলমান শাসন হস্তান্তরিত হয়েছিল ইংরেজদের হাতে। পূর্বেই বলা হয়েছে 1857 সনের মহাবিপ্লব মুর্শিদাবাদের বহরমপুরে শুরু হয় সৈন্যদের বিদ্রোহের ভিতর দিয়ে। সেখান থেকে এ সংবাদ ছড়িয়ে যায় সারা দেশে। এর পরের মাসে গণ্ডগোল হয় ব্যারাকপুরে। দেশের সর্বত্র মাওলানা পীর ও ফকির বেশধারী অসংখ্য মানুষ সিপাহীদের আরও বিদ্রোহী করতে সাহায্য করেন। কার্ল মার্কসও এ কথা স্বীকার করেছেন। হট্টগোল আরও জোরদার হয়ে উঠল সৈন্যদের টোটা ব্যবহারকে কেন্দ্র করে। প্রত্যেক ক্যান্টনমেন্টে এ কথা পৌঁছে দেওয়া হলো যে দাঁতে কেটে যে টোটা বন্দুকে দেওয়া হচ্ছে তাতে চর্বি আছে, আর চর্বি যেখানে বিক্রি হয় সেখানে গরু, মহিষ ও শূকর প্রভৃতি পশুর চর্বি মিলেমিশে একাকার হয়ে যায়। সুতরাং আরও গুরুতর করে রচিয়ে দেওয়া হলো যে টোটাতে শূকর ও গরুর চর্বি একত্রে মেশানো আছে। এ সম্বন্ধে এ উদ্ধৃতিটি বিশেষভাবে লক্ষণীয়। 1857 গোড়ার দিকে সে মাত্র প্রচলিত শূকর ও গরুর চর্বি মাখান টোটার প্রবর্তন ফকিরেরা বলতে লাগলো ইচ্ছা করে করা হয়েছে যাতে প্রত্যেক সিপাহী জাত খোয়ায়। অযোধ্যা ও পশ্চিমের প্রদেশগুলোতে ইংল্যান্ডের বিরুদ্ধে লোকদের উস্কাতে লাগলো ফকিরেরা। ভারতীয় সৈন্যদের মধ্যে মুসলমানরাই সর্বাগ্রে বিদ্রোহী হয়, কারণ মুসলমান সৈন্যরা মনে করেছিল যে তাদের ধর্মে হাত দেওয়া হচ্ছে। মুসলমানদের উত্তেজিত হবার কারণ সম্বন্ধে ইংরেজরা তাদের কর্মচারী হেদায়েত আলীর কাছ থেকে যে রিপোর্ট নিয়েছিল তা এরকম। দাড়ি কাটা বাধ্যতামূলক ছিল না, কিন্তু পরে দাড়ি কাটতে বাধ্য করা হয়েছিল। শূকরের চর্বিযুক্ত টোটা দাঁতে কেটে ব্যবহার করতে হয়। সরকারি হাসপাতালে মেয়েদের পর্দা তুলে দেওয়া হয়। সৈন্যদের শপথ নেওয়া হয় যে কোনো দেশের সাথে বা যে কোনো দূর দেশের যুদ্ধে যোগদান করতে হবে ইত্যাদি। মুসলমান মৌলবী, মাওলানা, ফকিররা এবার সারা দেশে রটিয়ে দিলেন যে ময়দাতে হাড়ের গুঁড়া মেশানো আছে। হিন্দুদের মধ্যে ছড়ান হলো ইংরেজদের তত্ত্বাবধানে যে সব ময়দা তৈরি হচ্ছে তাতে গরুর হাড়ের গুঁড়া মেশানো হচ্ছে। সারা দেশের কেউ আবার আটা ও ময়দা কিনতে চায় না।
এমনকি ভারতীয় সৈন্যরা রুটি খেতে অস্বীকার করলো। এমনিভাবে লবণে হাড়ের গুঁড়া, ঘিয়ের সাথে জন্তুর চর্বি এবং কুয়ার জলে শকুন ও গরুর মাংস ফেলে জল অপবিত্র করা হয়েছে এমন গুজবও রটে গেল। পাউরুটিকে তখন লোকে বলতো বিলিতির রুটি, আর তাদের ধারণা ছিল এই বিলিতির রুটি খেলে জাত যাবে। সমুদ্র পার হয়ে ভারতের বাইরে যুদ্ধে যাওয়া রীতি বিরুদ্ধ কাজ ছিল বলে ভারতীয় হিন্দু সৈন্যরা ইংরেজদের উপর ক্ষেপে ওঠে। সৈন্যদের রান্নার ব্যাপারে হিন্দু মুসলমান উভয়ের জন্য যে পৃথক পৃথক পাচক থাকতো তা তুলে দেওয়া ক্ষোভের অন্যতম কারণ। লর্ড ডালহৌসির সময়ে ঈশ্বরচন্দ্রকে সামনে করে বিধবা আইন পাশ করা হলে অনেকে তাদের ধর্মে হস্তক্ষেপ হয়েছে বলে মনে করেন। তাছাড়া লর্ড উইলিয়াম বেন্টিক সতীদাহ প্রথাকে শুধু নিষিদ্ধই করলেন না, আইন করে দিলেন যে সতীদাহের ব্যাপারে জড়িত ব্যক্তিদের প্রাণদণ্ড দেওয়া হবে। শেষে পুরী জগন্নাথ মন্দিরের কর্তৃত্ব ইংরেজ কোম্পানি হাতে নিলে খুব চরমে ওঠে। তাছাড়া তখন খ্রিস্টান ধর্ম প্রচার এত ব্যাপক হচ্ছিল যে হিন্দু মুসলমান উভয় জাতির সাধারণ মানুষ ও সৈন্যরা ক্ষেপে উঠতে বাধ্য হয়েছিলেন। পাদ্রা, হাট, ঘাট, বন্দর, জেল, হাসপাতাল ও স্কুল সর্বত্রই তাদের ধর্ম প্রচার করতে থাকে। প্রত্যেক স্কুলে বাইবেল শিক্ষা বাধ্যতামূলক করা হয়। ছাত্রদের প্রশ্ন করা হতো, তোমাদের প্রভুকে এবং কে তোমাদের মুক্তিদাতা? ছাত্ররা শেখান খ্রিস্টীয় পদ্ধতিতে এর উত্তর দিত।